দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকাই, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকাই। সৃজন আর এলিজা শেখের দিকে তাকাই, তবে এমনভাবে তাকাই বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে। এলিজা শেখ আম্মা আম্মা বলে কয়েকবার ডাকে, কিন্তু রিমঝিম কোনো উত্তর দেয় না। উপরে সিলিংয়ের দিকে নীরবে তাকিয়ে আছে। কিছু সময় পর, অভিষেক, আপনি তো বুঝতেই পারছেন ডক্টর সৃজন, কেন উনি এমন আচরণ করছেন। উনি মানসিকভাবে ঠিক নেই। ওনার অবস্থানটা হয়তো মেনে নিতে পারছে না। এই 8 মাসের সমস্যা, অল্প কিছুটা রিকভারি হয়েছে, এখনো তো সম্পূর্ণ সুস্থ হয়নি। ব্রেইনে এখনো বিরূপ প্রভাব রয়েছে। যেহেতু জ্ঞান ফিরেছে, ইনশাল্লাহ এখন আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হবেন। এতক্ষণ সৃজন কথাগুলো মন দিয়ে শুনছিল। রিমঝিমের আচরণে প্রথমে নিজেও এটাই আন্দাজ করেছিল, তবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু সময় আসে যেখানে আমাদের চাওয়া না চাওয়ার কিছুই যায় আসে না, নীরবে সইতে হয় চাপা ব্যথা। জ্ঞান ফিরেছে শুনে সবাই একসাথে হাসপাতালে আসে। সবাই নিজেদের মতো করে রিমঝিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিমঝিম কারোর সাথে কথা বলে না, শুধু এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকে। অনেক চেষ্টা করেও সবাই ব্যর্থ হয়। রায়হান শেখ রিমঝিমের পাশে বসে আছেন। নরম গলায় ডাকে, আম্মা, আম্মা, আমার সাথে কথা বলবে না তুমি? আমার দিকে একবার তাকাও। বেশি কথা বলতে হবে না, একবার শুধু আব্বু বলে ডাক দাও। রিমঝিমের মুখ থেকে একটা শব্দও বের হয় না। কেমন যেন পুতুলের মতো আচরণ, হৃদয়ে কোনো অনুভূতি নেই। রায়হান শেখ ব্যর্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দূরে আসেন। কাছে থাকলে আরো বেশি খারাপ লাগে। আদরের মেয়ের এমন অবস্থা চোখের সামনে ভাসলে আরো অনেক বেশি যন্ত্রণা লাগে। সৃজন দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে মেয়েটাকে স্বাভাবিক করার, কথা বলার। সবার চোখেই ব্যর্থতার প্রসন্ন। এত কিছুর মাঝেও সৃজন তবুও অনেক খুশি। প্রেয়সীর ঘুম ভেঙেছে, দু চোখে পৃথিবী দেখছে, এতেই যেন তার শান্তি। এখন শুধু প্রার্থনা রিমঝিম যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আর 5টা স্বাভাবিক মানুষের মতোই জীবন চালনা করতে পারে। রিমঝিম কথা না বলেও সবাই তবু অনেক খুশি। অন্তত জ্ঞান তো ফিরেছে, এটাই বা কম কি। এখন সবাই মিলে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলবে। এই আশা নিয়ে সবার মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। সবাই বেরিয়ে যাওয়ার পর রিমঝিম নিজে নিজে উঠে বসার চেষ্টা করে, কিন্তু একটুও নড়তে পারে না। দাঁতের উপর দাঁত চেপে শরীরে সমস্ত শক্তি দিয়ে আবার চেষ্টা করে। এবার একটু উঠতে পারে। কোনো রকমের বালিশটা পিঠের কাছে নিয়ে হেলান দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে। ডান হাতটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়াতে পারে না। একইভাবে ডান পাও নড়ানোর চেষ্টা করে, কিন্তু একটুও নড়াতে পারে না। মনে হতে থাকে যেন ডান হাত এবং ডান পা শরীরের অংশই নয়। শত চেষ্টার পরও হাতে পায়ে বল দিতে পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন আপনা আপনি শান্ত হয়ে যায় সে। একটা সময় চোখের কোনো কোনা বেয়ে জল গড়িয়ে পড়ে। খাবারের ব্যাগ হাতে করে এলিজা শেখ আর নাজমা বেগম ভেতরে প্রবেশ করে। রিমঝিমকে বসা অবস্থায় দেখে চমকে যায়। পরক্ষণেই আবার বোধ হয় হয়তো ভালো লাগছিল না, তাই কোনো রকমে উঠে বসেছে। নাজমা বেগম এগিয়ে গিয়ে ব্যাগ থেকে খাবার বের করে প্লেটে রেডি করেন। অনেকদিন পর আজকে রিমঝিম খাবে, তাই রিমঝিমের পছন্দের খাবার রান্না করেছেন তিনি। এলিজা শেখ প্লেট হাতে নিয়ে সযত্নে ভাত মেখে লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। রিমঝিম মুখ খোলার বদলে উল্টো ঘুরে তাকায়। এমন ব্যবহারে নাজমা বেগম আর এলিজা শেখ
দুজনেই আবার বিচলিত হয়। রিমঝিমের মাথার ভেতর কি চলছে তা বোধ হয় না জানা পর্যন্ত কেউ শান্তি পাচ্ছে না, একটু না। এলিজা শেখ প্লেট হাতে ঘুরে অপর প্রান্তে গিয়ে আবার মুখের সামনে খাবার তুলে ধরে। আবারও রিমঝিম মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এবার তো এলিজা শেখ কেঁদেই ওঠেন। নাজমা বেগম দ্রুত পায়ে কাছে এসে প্লেটটা হাতে নেয়। এলিজা শেখ রিমঝিমকে জড়িয়ে ধরে গুনগুনিয়ে কাঁদতে শুরু করে। কান্না মাখা গলায় বলতে শুরু করে, কেন এমন করছিস মা? কেন কথা বলছিস না? তোর জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে। কেন এমন ব্যবহার করছিস? স্বাভাবিক হয়ে যা, আমি খুব খুশি হব রে মা। এলিজা শেখের উক্তিতে অজান্তেই রিমঝিমের চোখ দিয়ে আবার লোনা জল গড়িয়ে পড়ে। নাজমা বেগম তা লক্ষ্য করে দ্রুত এলিজা শেখকে ইশারা করে আবার খাবার খাওয়ানোর চেষ্টা করতে বলে। আশা নিয়ে আবার সেই লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। আশ্চর্যজনকভাবে রিমঝিম সেই লোকমা মুখে নিয়ে চিবোতে শুরু করে। এলিজা শেখ খুশি হয়ে একের পর এক লোকমা তুলে ধরে আর রিমঝিম চুপচাপ খেয়ে নেয়। একটু পর সৃজন ব্যাগ হাতায় কেবিনে প্রবেশ করে। ব্যাগ থেকে ওষুধ বের করে সাইডে রেখে দেয়। রিমঝিমের দিকে তাকালে দেখে রিমঝিম ঘাড় ঘুরিয়ে জানালার বাইরের দৃশ্য দেখতে মত্ত। কাছে এসে চেয়ার টেনে বসে, বাইরে যাবি? সৃজন নরম সুরে প্রশ্ন করে। রিমঝিম উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এতে সৃজনের একটু খারাপ লাগে, তবে খারাপ লাগাটা দূরে রেখে সামনে গিয়ে পাশে বসে, বাম হাতটা আলতো করে চেপে ধরে। আমার উপর রাগ করেছিস? কথা বলছিস না কেন? সৃজন বলে। হাতের মুঠো থেকে রিমঝিম নিজের হাত ছাড়িয়ে নেয়। এরপর চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ব্যথিত হৃদয়ে সৃজন কিছুক্ষণ রিমঝিমের মুখের পানে তাকিয়ে থাকে। এরপর আলতো হাতে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেয়। 2 দিন পর রিমঝিমকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। হাসপাতালে থাকার বদলে বাড়িতে থাকাই বেশি ভালো হবে। এতে রিমঝিমের সুবিধা হবে, বাড়িতে থাকলে ভালোও লাগবে, পরিবারের লোকের সাথে কথা বললে মানসিক ভ্রমটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে। এই আশায় রিমঝিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রিমঝিমের দুনিয়াটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। সারাদিন বিছানায় বসে থাকা, শুয়ে থাকা আর 3 বেলা খাওয়া, তাও নিজ হাতে নয়, অন্যের সাহায্যে খেতে হয়। এই 2 দিনে রিমঝিমের মাঝে কোনো পরিবর্তনই আসেনি। প্রথম দিনের মতোই একদম চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কেউ প্রশ্ন করলেও তা উত্তর দেয় না। সারাদিন রিমঝিম ঝিম মেরে বসে থাকে, মনে হয় যেন একটা মানসিক রোগী। সৃজন কথা বলার চেষ্টা করলেও কথা বলে না, কাছে আসলেও কেমন জানি বিরক্তি ভাব দেখায়। রিমঝিম যাতে বিরক্ত না হয় তাই সৃজন যথাসম্ভব একটু দূরে থাকার চেষ্টা করে। রিমঝিমের এমন অবস্থায় সৃজনের নিজেরও অনেক কষ্ট হচ্ছে, তবে কিছুই করার নেই। কিছু সময়ের জন্য কিছু নিয়তে চাইলেও চুল পরিমাণও বদলানো যায় না। প্রিয় মানুষগুলো যেমন চাই নিজেকে তেমনভাবেই চালনা করতে হয়। কেটে যায় আরও 2 দিন। রিমঝিমকে যেহেতু তালুকদার বাড়িতে আনা হয়েছে, তাই প্রথম দিন থেকেই এলিজা শেখ, রায়হান শেখ তালুকদার বাড়িতেই থাকছেন। রিমঝিমের সেবা যত্নে কেউ কমতি রাখছে না। সবাই নিজেদের মতো রিমঝিমকে সুস্থ করার চেষ্টা করছে। সৃজন আগে হাসপাতালে প্রতিটা মুহূর্তে রিমঝিমের পাশে থাকলেও এখন আর রিমঝিমের আশেপাশে বেশিক্ষণ থাকে না। বেশিরভাগ সময় কাটে রিমঝিমকে ছাড়া। এখন সকাল থাই এলিজা শেখ খাবার বেড়ে রিমঝিমের রুমে চলে আসে। খাবার খাইয়ে ওষুধ খাওয়াবেন, তাই দ্রুত চলে আসে। এ সময় সৃজন ড্রয়িং রুমের সোফায় মন মরা হয়ে বসে আছে। রিমঝিমকে নিয়ে গভীর ভাবনায় তলিয়ে আছে। এলিজা শেখ রুমে এসে রিমঝিমের পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে রিমঝিম চোখ মেলে তাকায়। মাকে দেখেও মুখের কোনো ভাব ভঙ্গি পরিবর্তন হয় না, পুনরায় আবার চোখ বন্ধ করে নেয়। এলিজা শেখ খাওয়ানোর জন্য রিমঝিমকে তুলে বসানোর চেষ্টা করে। রিমঝিম উঠে বসে কিন্তু খাবার মুখের সামনে ধরলে খায় না। এলিজা শেখ কিছুই বুঝতে পারেন না, তাই ড্যাব ড্যাব করে রিমঝিমের পানে তাকায়। কয়েকবার চেষ্টা করার পরেও ফলাফল একই, রিমঝিম খাবার খেতে নারাজ। হয়তো নিজের হাতে খেতে চাইছে, এটা ভেবেই চামচ এনে ভাতের প্লেট সামনে দেয়। রিমঝিম
চামচ নিয়ে খাবারের দিকে অগ্রসর হয়। এতক্ষণ এলিজা শেখ বুঝতে পারলেন, তাই মুচকি হেসে নিয়ে যান পানি আনার উদ্দেশ্যে। রিমঝিম ডান পা এখনো অচল অবস্থায় আছে, তাই ডান হাতে খেতেও পারবে না। বাম হাতে চামচ তুলে ভাত তরকারি একটু একটু করে নিয়ে খেতে শুরু করে, তবে বাম হাতে ঠিকভাবে খেতেও পারে না। আর খেতে পারলেও কেমন যেন তৃপ্তি অনুভব হয় না। নিজের জন্য আবার একটা দীর্ঘশ্বাস ফেলে এই জীবনটা রিমঝিমের এখন বিষাক্ত লাগছে। মনে হচ্ছে অন্যকে ছাড়া সে নিজে অর্থহীন, যাকে চলতে হলে অন্যের সাহায্য নিতে হবে। পানি নিয়ে এলিজা শেখের উপরে আসবে, কিন্তু সৃজনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার কাছে যায়। খাবার খায়নি শুনে খাবার এনে জোর করে খেতে দেয়। এখানে একটু সময় অতিবাহিত হয়। পানির জগ হাতে নেয়, উপরের দিকে যাবে, এরই মধ্যে উপর থেকে ঝনঝন করে কিছু ভাঙার শব্দ ভেসে আসে। সৃজন সহ এলিজা শেখ দ্রুত উপরের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে একটু চমকে যান। খাবারের প্লেটটা মেঝেতে খাবার সহ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। অপ্রস্তুতভাবে রিমঝিমকে অস্বাভাবিক মনে হয়। সৃজন না এগিয়ে দরজা থেকে রিমঝিমের দিকে তাকায়। এলিজা শেখ রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে প্লেটটা পড়লো কিভাবে। হঠাৎ করে রিমঝিম ভায়োলেন্ট হয়ে চিৎকার করে বলে, আমি ফেলেছি, কোনো সমস্যা? সৃজন এলিজা শেখ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রিমঝিমের এ কেমন অদ্ভুত ব্যবহার। রিমঝিমের চিৎকারে নাজমা বেগম স্মৃতিও দৌড়ে হম্বিতম্বি করে এই রুমে চলে আসে। খাবারের প্লেটটা ফেলার কি দরকার ছিল? কোনো সমস্যা হয়েছিল কি? এলিজা শেখ নরম কণ্ঠে প্রশ্ন করে। আমি এই বাড়িতে থাকবো না। আমাকে তোমরা নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তা না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। একটানা কথাগুলো বলেই ফেলে থেমে দম নাই। এমন হুমকিতে সবাই থমথম খেয়ে যায়। এত চেষ্টার পরেও যে কথাই বলতে চাইতো না, সে আজ এত ভায়োলেন্ট হয়ে কথা বলছে। যাকে আমরা মনে করেছিলাম মানসিক রোগী, সে তো একদম ঠিকঠাক কথা বলছে, কিন্তু এত রেগে আছে কেন, এটা সবাই বুঝতে পারছে না। তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো, আবার চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলে। এলিজা শেখ গম্ভীর গলায় উত্তর দেয়, ঠিক আছে, নিয়ে যাব। আজকেই আমি যেতে চাই। আজকেই মানে আজকেই। রিম, ঠিক ঠিক আছে, নিয়ে যাব, এলিজা শেখ বলেন। রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে আজ একদিন হলো। নাজমা শেখ বেগম, স্মৃতি আক্তার তালুকদার আজ দুপুরে গিয়ে দেখে এসেছে, তবে সৃজন এখনো যায়নি। সৃজন উদাস হয়ে ঘর অন্ধকার করে বসে সিগারেট টানছে, আর রিমঝিমের কথাই ভাবছে। অতীতের সাথে বর্তমানকে যেন মেলাতেই পারছে না। কি ছিল আর এখন কি হলো। রিমঝিমের চোখে নিজের জন্য বিরক্তি দেখছে। না চাইতেও তাদের দুজনের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব বেড়ে গেছে। তাকে ছাড়া পাগল পাগল হয়ে গেছে। না পারছে তার কাছে যেতে, না পারছে তাকে ছাড়া থাকতে। এতদিনের কষ্টের পরও সুখ নামক বস্তুটা সৃজনকে ধরা দিতেই চাইছে না। কলিং বেল বেজে উঠলে এলিজা শেখ দরজা খুলে দেয়। সামনে সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়। কোনো কথা না বলে সৃজন সোজা রিমঝিমের রুমে অগ্রসর হয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে। রিমঝিম জানালার পাশে হুইল চেয়ারে বসে আছে, দৃষ্টি বাইরের বাগানের দিকে। রুমে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায়। সৃজনকে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। আপনি কেন এখানে এসেছেন? কঠিন স্বরে। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। আপনি আর এখানে আসবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাই। আচমকা এহেন কথায় সৃজন শকড হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুহূর্তে রিমঝিমকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুই এমন কথা কেন বলছিস? আমি তো তোকে কখনোই ডিভোর্স দেব না। প্লিজ এমন কথা বলিস না। অনেক কষ্ট লাগে এই বুকে। হঠাৎ রিম কেঁদে ওঠে। সৃজন ভোরকে গিয়ে দ্রুত রিমকে ছেড়ে দেয়। দেখুন না, আমার হাতটা কাজ করে না, আমার পা কাজ করে না, আমার নিজের হাতে খেতে পারি না, নিজের পায়ে হাঁটতে পারি না। আমি পঙ্গু হয়ে গেছি, আমি অচল হয়ে গেছি। আমি আপনার জীবনে থেকে বোঝা হতে চাই না, কাঁদতে কাঁদতে বলে। সৃজন আবার জড়িয়ে ধরে, পাগলি একটা, কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের হাতে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব, তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব। তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। চলবে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।